ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে কংগ্রেসের একটা লোকসভা নির্বাচনে কংগ্রেসের একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং এগুলোতে বলা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আঁতাত হয়েছে এবং বরাকে একটি ব্রহ্মপুত্র উপত্যকায় একটি আসন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে মিডিয়াতে। তো এই বিষয়ে ঈশান বাংলার আজকের ইভিনিং শোতে আমি একটু আলোকপাত করব। এই বিষয়টা নিয়ে আমিও খোঁজখবর নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে আমি অনেককে তৃণমূল কংগ্রেস অনেককে বলেছি এবং যে খবরটা পাওয়া গেল সেটা হলো কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে গত 1.5 মাস থেকে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাই হয়নি, কিন্তু বারে বারে প্রচার করা হচ্ছে যে দুই দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, কিন্তু আসলে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কংগ্রেসের প্রার্থিত্ব নিয়ে মিডিয়ায় মাঝে মধ্যে খবর প্রকাশিত হয়। যেমন আপনাদের মনে আছে গত 2 মাস আগে কংগ্রেসের তরফ থেকে রাজীব ভবন থেকে একটি তালিকা তৈরি করা হয়েছিল যারা যারা দাবিদার তাদের নাম সহ, এবং তখন শিলচরে 5 জনের নাম ছিল, করিমগঞ্জে প্রায় 6 জনের নাম, 7 জনের নাম ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম রাজীব ভবনে যখন কংগ্রেসের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তখন আমরা দেখলাম যে করিমগঞ্জে অনেক নতুন দাবিদার এসেছেন এবং শিলচরেও কিছু নতুন দাবিদার এসেছেন। তার অর্থ তাহলে আগের যে তালিকাটা বের করার কী অর্থ? যেখানে কোনো কেউ দাবি জানাননি তার বা চর্চা চলছে তার নাম দিয়ে একটা তালিকা কংগ্রেস থেকে বানানো হয়েছে, এর কারণটা কি? এই নির্বাচনের আগে কংগ্রেসের এই যে কিছু কিছু কাজ যেগুলো আমি এক কথায় বলবো যে এগুলো রাজনৈতিক খুব একটা পরিপক্কতার নিদর্শন নয়। এখন প্রচার করা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়ে গেছে, এবং এই কথাটা যে ডাহা মিথ্যা কথা এবং শুধুমাত্র একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা প্রার্থীদের উপরে ছাড়া আর কিচ্ছু নয়। কারণ এখন রিপন বড়া তৃণমূল কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপন বড়ার মধ্যে এমনিতে আলাপ আলোচনা হয়, কিন্তু এটাকে আপনি সিট শেয়ারিং বা আসন সমঝোতার আলোচনা আপনি বলতে পারবেন না। কারণ এখনও তৃণমূল ইন্ডিয়া জুটে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস থাকলেও তাদের মধ্যে আসন সমঝোতা কিন্তু এখনও হয়নি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দিতে চেয়েছিলেন মাত্র 2টি আসন, কংগ্রেস সেখানে দাবি করেছে 6টি আসন। এই বিষয়টা নিয়ে দুই দলের মধ্যে একটা টানাপোড়েন চলছে এবং আপনারা জানেন যে ভারত জোড়ো যাত্রা নিয়ে মমতার নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি বলেছেন যে যাত্রা যে পশ্চিমবঙ্গে ঢুকবে এটা কেন তাকে আগে থেকে জানানো হলো না। তিনি এই ব্যাপারে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে অন্ততপক্ষে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি, পশ্চিমবঙ্গেই হয়নি, আসাম তো দূরের কথা। কারণ এখানে আসামে যদি তৃণমূল কংগ্রেস কোনো একটা দুটা সিট যদি পায় কংগ্রেসের কাছ থেকে, সেটার বিনিময়ে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সিট দিতে হবে, এটা ঘটনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি যে এখনই হয়ে গেছে, এটা নেহাত ভুল কথা। তো তৃণমূল কংগ্রেসের আমরা যে বিষয়টা দেখলাম এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা বা কোনো ধরনের নির্বাচনী যে আতাত বা কোন আসন কাকে দেওয়া হবে এমন কোনো কথা এখনো শোনা যায়নি। তাহলে অনেকে প্রশ্ন করবেন, তাহলে সুস্মিতা দেব কেন করিমগঞ্জে লড়ছেন? দেখুন, সুস্মিতা দেব করিমগঞ্জে যে লড়ার একটা চেষ্টা করছেন বা তিনি দৌড়ঝাঁপ দিচ্ছেন, এটা হলো যদি জোট হয়ে যায় তাহলে তিনি জোটের প্রার্থী হতে পারেন, এবং যদি জোট না হয় তাহলে তিনি একাই লড়তে পারেন। তো তাহলে তিনি তৃণমূলের হয়ে লড়তে পারেন, কিন্তু তিনি তৃণমূল হয়ে লড়লে যদি জোটের প্রার্থী না হন, যদি শুধু তৃণমূলের হয়ে লড়েন, তাহলে তো এখানে তার জেতার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ কংগ্রেস তৃণমূল দুজনে যদি প্রার্থী দেয়, ইউডিএফও থাকে, তাহলে সেখানে বিজেপির জেতার সম্ভাবনা বেশি থাকছে। এটা একটা বিষয়। তো এই যে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এবং এখানে আরও কিছু লক্ষণীয় বিষয় হলো যে অনেকে ভাবছেন যে সুস্মিতা দেব যখন দৌড়ঝাঁপ করছেন করিমগঞ্জে, তার মানে করিমগঞ্জ আসনটা হয়তো দিয়ে দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এতে আরও কিছু সমস্যা আছে। তৃণমূল কংগ্রেসকে যদি এখানে প্রার্থী করা হয় এবং তৃণমূল কংগ্রেস এটা একটা মুসলমান প্রধান একটা আসন,
তো সেখানে এতদিন পরে সংরক্ষিত ছিল, এতদিন পরে সংরক্ষণ সেখান থেকে মুক্ত হয়েছে, সেখানে কিভাবে সুস্মিতা দেবকে মেনে নেবেন সংখ্যালঘু সমাজের লোকজনরা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। তারপরেও সুস্মিতা কিন্তু ময়দান থেকে সরছেন না, এবং এই না সরার পেছনে মূল কারণটা হলো, যেটা আমরা মোটামুটি জানতে পেরেছি বা আজ করতে পেরেছি, সেটা হলো তিনি তৃণমূলের এখানে লড়তে চান। লোকসভা যদি একটা ভালো ভোট পেয়ে যান, সেটা তৃণমূলের জন্য একটা ভালো বিজ্ঞাপন হতে পারে তাদের দলের ক্ষেত্রে। আর যদি জিতে নেন তাহলে তো সেটা বিরাট সাফল্য হয়ে যাবে। তো এই দুই সম্ভাবনা নিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস এখানে লড়ছে। যদি আতাত না হয়, ধরুন আসামে যদি কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা না হয় বা কয়েকটি আসনে যদি ফ্রেন্ডলি খেলা হয়, তাহলে হয়তো সুস্মিতা দেব করিমগঞ্জ থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন ইন্ডিয়া জোটের প্রার্থী থাকার পরও। এইসব ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি জোটে যাবেন না, তো তখন তো কংগ্রেসও বলতে পারে ঠিক আছে আমরা আসামে জোটে যাব না। তো এই ধরনের কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে। এর ভেতরে এই যে কথাগুলো প্রচার করা হচ্ছে, এটা মূলত কংগ্রেস মহল থেকেই প্রচার করা হচ্ছে বা আগে হয়েছিল। এটা সম্ভবত এটা কারণ এটাই হতে পারে যে যারা প্রত্যাশী আছেন তাদের একটা চাপে রাখা হচ্ছে, এবং এই যে চাপে রাখার যে একটা রাজনীতি, এতে কি হয়, দলের প্রতি প্রত্যেক প্রার্থীরা সবসময় একটা সক্রিয় ভূমিকা থাকবেন, যাতে একটা কিছু করা যায়, যাতে মানে সবসময় তাকে সক্রিয় রাখা যায়। 14টি আসনের মধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে 14টি আসন রয়েছে আসামে, এই 14টি আসনে কংগ্রেস তাদের প্রার্থী কিন্তু প্রজেক্ট করেছে এবং মনোনয়ন নেওয়া হচ্ছে কাকে দাঁড়াবেন। তার মানে কংগ্রেসের নীতিটা হলো যে আমরা 14টি আসনে খেলবো বা লড়ব। এখন জোটে এখন এদিকে সিপিএম বটপেটা দাবি করেছে, তৃণমূলও বটপেটা দাবি করেছে, করিমগঞ্জও দাবি করেছে। তো এই জোটের এইসব জোট সঙ্গীদের এইসব দাবি নিয়েও কংগ্রেসকে চিন্তাভাবনা করতে হবে। 14টি আসন যদি কংগ্রেস লড়ে যায় তাহলে তো জোটের কোনো কিছু থাকলো না। ইন্ডিয়া জোটের যারা করেছেন সেই জোটের নিয়মটা হলো যে রাজ্যে যে শক্তিশালী সেই রাজ্যের আসনটা সমঝোতা করতে হবে, কিন্তু 1-2টা আসন তো দিতে হবে কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসকে হোক বা সিপিএমকে হোক। কিন্তু তৃণমূল রিপন বড়া 5টা আসন দাবি করছেন, এটা তো অসম্ভব। 5টা আসন কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেসকে দেওয়া হবে না, কারণ 5টি আসনে লড়ার মতো সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের নেই, এটা ঘটনা, এবং এটা রিপন বড়াও জানেন। কিন্তু দাবি রাখতে তো কোনো অসুবিধা নেই, দাবি কিন্তু রাখা হচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে আবার আজকে যে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে করিমগঞ্জ বরাক থেকে একটি আসন তৃণমূলকে দেওয়া হবে, এই খবরটার পেছনে কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। কারণ এ ধরনের কোনো সমঝোতা গত 1.5 মাস ধরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতা হয়েছে বা সিট অ্যালটমেন্ট যাকে বলে, আসল সমঝোতা কোনো কিছুই হয়নি। এই যে বিষয়টা প্রচার করা হচ্ছে সেটা শুধুই একটা প্রার্থীদের উপর, প্রত্যাশীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার প্রয়াস। এর মধ্যেই যে ঘটনাটা হলো সেটা হলো যে তৃণমূল কংগ্রেস যদি জোটে না থাকে বা জোট যদি না হয়, তাহলে তৃণমূল কংগ্রেস করিমগঞ্জে প্রার্থী করবে সুস্মিতা দেবকে, এটা মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি। এবং এক্ষেত্রে কংগ্রেস কতটুকু, কংগ্রেসের কি ক্ষতি হতে পারে বা না পারে, সেটা একটা বড় প্রশ্ন। তবে সুস্মিতা যদি এই পদক্ষেপ নেন, তবে সুস্মিতা তার যে রাজনীতি, এটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে পারে, কারণ এখানে একটা ভালো ফলাফল তাকে দেখাতেই হবে। তো কিন্তু সুস্মিতা এই চ্যালেঞ্জটা নিচ্ছেন, এটা একটা বড় কথা। রাজনীতিতে চ্যালেঞ্জ নেওয়াটা খুব প্রয়োজন, তো চ্যালেঞ্জ নেওয়ার খুব গুরুত্ব রয়েছে রাজনীতিতে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে করিমগঞ্জ আসনে আমরা একটা চমকপ্রদ লড়াই আমরা দেখতে পারবো। আরেকটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে যে শিলচর আসনে কি হবে। শিলচর আসনে নিয়ে আমার মনে হচ্ছে যে কংগ্রেস খুব একটা শিলচর আসন নিয়ে খুব একটা যে আগ্রহী এমনটা নয়। মানে প্রদেশ কংগ্রেস হয়তো ধরে নিয়েছে যে শিলচর আসনে তারা হারবে, এই আসনটা তারা পাবে না। করিমগঞ্জে যেরকম জোর দেওয়া হচ্ছে ঠিক সেরকম শিলচরে জোর দেওয়া হচ্ছে না, এটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ করিমগঞ্জে যতটা সভা হচ্ছে বা বিভিন্ন নেতারা যাচ্ছেন, সেটা কিন্তু শিলচরে কিন্তু এই চিত্রটা অদৃশ্য। অর্থাৎ শিলচর আসনকে কংগ্রেস খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না। কংগ্রেস এবার মূলত টার্গেট করছে নগাঁও, ধুবড়ির মতো সংখ্যালঘু আসনগুলো এবং
আপার আসামের গৌরব গগৈকে নিয়ে আরও কমপক্ষে 4-5টা আসনে কংগ্রেস একটা ভালো জায়গায় আছে, এটা অস্বীকার করতে হবে না। কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কংগ্রেস কতটা আসন পাবে বা বিজেপি কতটা আসন পাবে। কিন্তু যে রাম মন্দিরের যে হাওয়াটা, এর প্রভাবে শিলচর সহ এবং যেখানে বাঙালি এবং চা শ্রমিক এলাকায় কিন্তু একটা বিজেপির পক্ষে একটা বড় হাওয়া আসতে পারে, এটা ঘটনা। কিন্তু অসমিয়া জনসমাজে কিন্তু রাম মন্দিরের যে একটা উন্মাদনা, সেটা কিন্তু আমরা তেমনভাবে লক্ষ্য করিনি। এটা মূলত বাঙালি এবং হিন্দিভাষীদের মধ্যেই এটা বেশি পরিলক্ষিত হয়েছে। কিন্তু অসমীয়া ভাষাভাষীদের মধ্যে আমরা খুব একটা রাম মন্দিরের প্রভাব দেখতে পাইনি। বরং ডিলিমিটেশন নিয়ে অসমীয়া সমাজের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়ে আছেন। এর কোনো ফায়দা কংগ্রেস তুলতে পারবে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক রাহুল গান্ধীর যে যাত্রাটা হয়েছে, সেই যাত্রায় আমরা দেখলাম যে অনেকেই এসেছেন, আপার আসামে, উজানি আসামেও। কিন্তু এর প্রভাব কতটুকু ভোট বাক্সে পড়বে সেটা বলা যাচ্ছে না। তবে এটা ঠিক যে কংগ্রেস শিলচর আসন নিয়ে খুব একটা যে সিরিয়াস, এটা কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু আজকে যে তালিকাগুলো যে প্রকাশ করা হচ্ছে বা বলা হচ্ছে যে শিলচর বা করিমগঞ্জের মধ্যে একটি আসন তৃণমূলকে দেওয়া হবে, এই সব খবরের কোনো ভিত্তি নেই। এটা আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এবং এটার মধ্যে কোনো ভিত্তি নেই। তাই আপাতত যে অবস্থানটা রয়েছে সেটা হলো জোট, প্রথম যেটা হলো মুদ্রা কথা হলো যে জোট নিয়ে এখনও আসন সমঝোতা নিয়ে কোনো ধরনের কথাবার্তা হয়নি। আর এখানে শুধু তৃণমূলের সঙ্গে কথাবার্তা বলতে হবে না, সিপিএমও সঙ্গে আছে। তাই আসন সমঝোতা বিষয়টা এত সহজ নয়। বিজেপির মতো দলই এখন আসন সমঝোতা করতে পারেনি সারা দেশে, আর আসাম কংগ্রেস করে নেবে এমনটা ভাবার কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। অনেক ধন্যবাদ।